স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরে বিস্তারিত। কর্তৃপক্ষের আশ্বাসে ১.৫ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। এই ১.৫ ঘন্টা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেন যাত্রীরা। এমআরটি পুলিশের বিরুদ্ধে মেট্রো রেলের ৪ কর্মীকে লাঞ্ছনার অভিযোগে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। তবে ট্রেন চলে বিনা টিকিটে যাত্রী নিয়ে। এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ৪ জন কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহারের পর মেট্রো রেলের কার্যক্রম সম্পর্কে জানাবেন। শান্তা, যেটা আসলে জানতে চেয়েছেন যে কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি ছিল সেটা কিন্তু আমরা দেখেছি যে প্রত্যাহার করে তারা আবার কর্মে ফিরেছিলেন। এখানে আরেকটি সমস্যা জটিলতা বা তাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টা আবার নতুন করে জানার বিষয় আছে, কিংবা নতুন করে কোনো সিদ্ধান্ত আসবে বিধায় তারা কিন্তু আবারও এই অ্যানালগ পদ্ধতিতে যে টিকিট কাউন্টার, তাদের যে শুধুমাত্র এই টিকিট কাউন্টারটাই কিন্তু বন্ধ রয়েছে এই প্রতিটি মেট্রো স্টেশনে। তাদের যে আবার কর্মবিরতি, তারা কিন্তু আবার পুনরায় কর্মবিরতিতেই চলে গেছেন। তবে যাত্রীদের ভোগান্তি কিছুটা হচ্ছে, কারণ ডিজিটাল যে টিকিট কাউন্টার বা টিকিট ক্রয় করার যে পদ্ধতি সেটা কিন্তু চালু রয়েছে, এমনকি তারা সেখানে লাইন ধরে সারিবদ্ধভাবে লাইন ধরেই দীর্ঘ সময় অপেক্ষা করে তারা এই টিকিট ক্রয় করছেন নিরুপায় হয়ে, বিশেষ করে কারণ একটি ভোগান্তি যেহেতু এটা বন্ধ, অ্যানালগটি বন্ধ, সেই বন্ধ থাকার প্রেক্ষিতে এটার উপরে একটি চাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও এমআরটি পাস যাদের আছে তারা কিন্তু আগের নিয়মেই তারা পারাপার হচ্ছেন, মেট্রো রেল পারাপার হচ্ছেন এবং কি ভ্রমণ করছেন। আমরা সকালবেলা যেটা দেখেছি যে প্রায় ১.৫ ঘন্টা এই বিনামূল্যে টিকিটে ভ্রমণ করেছেন যাত্রীরা। এই ডিজিটাল যে পদ্ধতিতে টিকিট ক্রয় করার যে পদ্ধতি সেটা বন্ধ ছিল, এবং কি অ্যানালগ আকারে যারা টিকিট বিক্রি করতেন সেটাও বন্ধ ছিল। তো এখানে আমি একটু যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের যে ভোগান্তিটা হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ভোগান্তিটা হচ্ছে, দাঁড়িয়ে আছেন, একটু ভোগান্তিটা কেমন হচ্ছে? দেখুন এখানে আসলে এখানে ভোগান্তির যে বিষয়টা সেটা অনেকেই একটু ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের চোখে মুখেই সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এই ছিল শান্তা, এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন করে তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। শান্তা। আরিফ, আপনাকে ধন্যবাদ। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় ২৩৯ বিডিআর জওয়ানের জামিন আদেশ আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে আছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের আদেশ কখন দেয়া হতে পারে, আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। শান্তা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বহুল আলোচিত পিলখানা যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের যে মামলাটি রয়েছে সেই মামলায় ২৩৯ জন বিডিআর জওয়ান যে রয়েছেন তাদের আজ জামিনের আদেশ দেওয়ার কথা রয়েছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করবার জন্য, সেই ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে আজ এই বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। আর এর আগে গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী যে আদালত, সেই আদালতে এই জামিনের শুনানিটি অনুষ্ঠিত হয় এবং সেখানে রাষ্ট্র ও আসামি পক্ষের এই জামিন বিষয়ে যে যুক্তি উপস্থাপন সেটি সম্পন্ন হয়, এবং সেটি সম্পন্ন হওয়ার পর ওই দিন বিকেল বেলায় আসলে এই বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছিল। তবে সেদিন আদেশটি না দিয়ে রবিবার, অর্থাৎ গতকাল যে রবিবার, সেই রবিবার রাখা হয়। রবিবারও দিনভর এখানে যারা সংবাদকর্মী রয়েছেন এবং পাশাপাশি এই যে ২৩৯ জন বিডিআর জওয়ান রয়েছেন তাদের স্বজনরা আদালত প্রাঙ্গণে এসে ভিড় করে, এবং দিনভর আসলে অপেক্ষার পর শেষ বিকেলে যেটি আদালত থেকে জানানো হয় যে আজ এই বিষয়ে আদেশ দেয়া হতে পারে। তবে এখানে একটি বিষয় রাখতে চাই, একটি আইনি জটিলতার কারণে, যেমনটি গতকাল আদালতের যিনি সংশ্লিষ্ট বিচারক রয়েছেন তিনি আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে আদালতে কাছে ডেকে নিয়ে আমাদেরকে জানিয়েছিলেন, তিনি বলছিলেন যে যেহেতু একজন বিডিআর জওয়ানের পক্ষে একাধিক জামিননামা দাখিল হয়েছে এবং এতে করে যে আইনি জটিলতা রয়েছে, অর্থাৎ একজনের পক্ষে
একটি মাত্র জামিননামা দাখিল করার সুযোগ রয়েছে, এর বেশি আসলে জামিন দেওয়ার কোনো জামিননামা দাখিল করার সুযোগ নেই। সে কারণে অতিরিক্ত যে জামিন দাখিল করা হয়েছে সে বিষয়টি সুরাহা করবার জন্য ঢাকা যে বার সেখানে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই আসলে আজ এই বিষয়ে জামিনটি আদেশটি যেটি রয়েছে সেটি দেবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা অপেক্ষা করছি যখনই এই জামিনের আদেশটি দেবেন আপনার মাধ্যমে আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে জানিয়ে দিতে পারবো। শান্তা। লিটন, আপনাকে ধন্যবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় দেশের জেলা পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে এসপি ও এর উপরের দিকের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ক্রাইম বিভাগের প্রধান সহ ১২৭ জন কর্মকর্তাকে ডাকা হয়েছে। পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বিশেষ সভায় পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। শুধু জাতিসংঘ মহাসচিবের আশ্বাসে রোহিঙ্গা সংকটের সমাধান দেখেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে তো শুধু মুখের কথায় চিরে ভিজবে না বলে আশঙ্কা রয়েছে। আর রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্যের কথা এলেও পতিত আওয়ামী লীগের সম্পৃক্ততা জনগণ মানবে না বলে মনে করেন রাজনীতিকরা। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের 1 নম্বর সহযোগী হিসেবে গণ্য করার। গুতেরেসের সফরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা সংকট। ঘুরে ফিরেই আলোচনায় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও। রোহিঙ্গা সংকট উত্তরণকে গুতেরেস বিশেষ গুরুত্ব দিলেও বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের কাছে বিষয়টির সমাধান খুব একটা আশা করা যায় না। যে এই সমস্যা সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করা যাবে। কারণ হিসেবে তারা বলছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে, যা থেকে উত্তরণ ততটা সহজ হবে না। এটা সমাধান করতে হলে চীন একটা বড় স্টেক হোল্ডার, ভারত একটা স্টেক হোল্ডার, যেহেতু তারাও নেবারিং কান্ট্রি, জাপান, যুক্তরাষ্ট্র, তাদের ক্ষমতা আছে। একেবারে প্রথম থেকেই যদি জাতিসংঘের উপরে যাচ্ছি, তৎমধ্যের সাথে কথা বলছি না, চীনের সাথেও অত গুরুত্ব দিচ্ছি না বা ভারতকেও গুরুত্ব দিচ্ছি না রোহিঙ্গার ব্যাপারে, তাহলে তো আমি সমাধানে যেতে পারবো না, আরও দেরি হয়ে যাবে। আর জাতীয় ঐক্যমতে পতিত আওয়ামী লীগের সাথে সংলাপের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি বলছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এমনটা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা গঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে বিতাড়ন করেছে, এই ফ্যাসিস্টদেরকে বিতাড়ন করেছে একটা ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে। সেই ঐক্যটা তো হয়েছে আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তো এখানে ঐক্য তো আওয়ামী লীগের সাথে হতে পারে না। সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের গুরুত্ব দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে গবেষণায় দেখা গেছে দেশের রাজনীতিবিদদের সংখ্যা মাত্র 2%। তাই প্রকৃত রাজনীতিবিদরা এগিয়ে না এলে জনগণ খুব একটা সুফল পাবে বলে মনে করেন না বিশ্লেষকরা। আমাদের রাজনীতিবিদ তো ঢাকায় বসে থাকে, তো ঢাকায় বসে থাকে যারা, সেরা রাজনীতিবিদ বলা ঠিক হবে না। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে স্বপ্ন। উদ্বোধনের অপেক্ষায় যমুনা রেল সেতু। অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। নতুন দ্বার খুলবে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে। তবে দুই প্রান্তে স্টেশন পার হলেই সিঙ্গেল ট্র্যাকের কারণে সেতুর পুরোপুরি সুফল সহসাই মিলবে না বলে হতাশ যাত্রীরা। স্বপ্নের সেতু থেকে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। 18 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত দেশের দীর্ঘতম ও আধুনিক এই রেল সেতুটির। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল এটি প্রকৌশলগত বিস্ময় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত করবে। জাপানের নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে অনন্য। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা ওরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারি। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই সেতু বিরাট একটা ভূমিকা
ডাকবে। তবে দুই প্রান্তেই দ্রুত ডাবল ট্র্যাক স্থাপনের দাবি স্থানীয়দের। আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে। 2টা লাইন হইতো তাহলে বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম, যাতায়াতে সুবিধা হবে, ট্রেনের সংখ্যা বাড়লে। আশা করব মাননীয় সরকারকে ডাবল লাইনের সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। আমরা এই কাজটা করতেছি, মনে করেন এই রেল স্টেশন উদ্বোধন হবে। আমরা সবাই এখন খুশি যে এরকম একটা সেতুর সাথে আমরা কাজ করতে পারছি। সমস্যার কথা স্বীকার করে নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। এখনো ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুপারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। যমুনা রেল সেতু শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের অগ্রগতির প্রতীক। তবে সিঙ্গেল ট্র্যাকের সমস্যা সমাধান করা গেলে যমুনা রেল সেতু হয়ে উঠবে পূর্ব এবং পশ্চিমের উন্নয়নের নতুন সোপান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সিটি কর্পোরেশনে নেই নির্বাচিত পরিষদ, আইন প্রয়োগে কঠোর নয় পুলিশ। তাই রংপুরের রাজপথ জুড়ে দাপট অনিবন্ধিত রিকশা, অটোরিকশার। একে তো সংকুচিত সড়ক, তার উপর দুদিকেই অবৈধ দখলদারদের দৌরাত্ম্য। এর সাথে যুক্ত হয়েছে অনিয়ন্ত্রিত যানজট। সব মিলিয়ে ঈদ কেনাকাটায় বাড়তি ভিড়ে ভোগান্তিতে নগরবাসী। 3 চাকায় যেন স্থবির নগর জীবন। সড়ক পারাপার তো দূরের কথা, নেই পা বাড়ানোর জায়গাটুকুও। রংপুরের রাজপথে গণপরিবহনের নামে এখন লক্ষাধিক অনিবন্ধিত রিকশা, অটোরিকশার দাপট। ঈদ কেনাকাটায় আশপাশের জেলার মানুষের বাড়তি চাপ আর যানজটে নগর জীবন হয়ে উঠেছে অসহনীয়। মানুষের থেকে অটোই বেশি, আমরা যে রাস্তা দিয়ে যে হাঁটবো সে মনে করেন হাঁটার জায়গাটা পর্যন্ত নাই। অটোর চাপটা এত বেড়ে গেছে যে আমরা রাস্তা পার হব বা দ্রুত চলাচল করব এটাও পারি না। নগর ভবনের তথ্য বলছে সড়কে অনুমোদিত 3 চাকার যানবাহনের সংখ্যা 8,500। এখন বাস্তবে এর সংখ্যা লক্ষাধিক। শুধু নিবন্ধিত অটোগুলো যেন প্রবেশ করতে পারে এবং এটা তদারকির জন্য যারা রয়েছেন তারা যদি আসলে যথাযথভাবে তদারকি করেন তাহলে হয়তো ঈদের দিনগুলোতে আমাদের রংপুরের মানুষের ভোগান্তি কিছুটা কমবে। ঈদ ঘিরে পুলিশের বিশেষ উদ্যোগ না থাকায় দুর্ভোগে নগরবাসী। হাইটে যাওয়ারও মনে করেন পরিস্থিতি নাই। এই যে অটো পুলিশ প্রশাসন থাইকেও মনে করেন লাভ নাই, কেউ মানে না। আমাদের এই অটোর জন্য একটা 10 মিনিটের রাস্তা যাইতে আমাদের 1 ঘন্টা লাগতেছে। আসলে এটা কি জনগণের দায়ভার না প্রশাসনের দায়ভার? দায়ভারটা কে নিবে? এই পরিস্থিতি থেকে পরিত্রাণে পুলিশের আশ্বাস অনেকটাই দায় সারা। আমরা চেষ্টা করছি এবং আমাদের ট্রাফিক পুলিশ এখন 100% অ্যাক্টিভ আমি মনে করি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই ডাইভারশন দিয়ে যেতে মেন শহরটা, সিটি বাজারটা, সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। রোজা ও ঈদকে ঘিরে প্রতিদিন গড়ে 30 থেকে 40 লাখ মানুষের সমাগম ঘটে রংপুর নগরীতে। দুপুর থেকে শুরু হওয়া যানজটের যন্ত্রণা পোহাতে হয় গভীর রাত পর্যন্ত। স্বস্তি ফেরাতে আর কবে টনক নড়বে প্রশাসনের, এমন প্রশ্ন নগরবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার 4 সদস্যকে আটক করেছে র্যাব। মধ্যরাতে বহুতল ভবন গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী। স্থানীয়রা জানান, রাত 1:45টার দিকে নগরীর ওই বাড়ি ঘিরে ফেলেন র্যাবের সদস্যরা। পরে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে ধরা হয় আরসার 4 সদস্যকে। তাদের কাছ থেকে দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে বলছেন স্থানীয়রা। ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে বিপণী বিতানগুলো। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় নানা ছাড় নিয়ে এসেছে ব্যবসায়ীরা, যা আগ্রহের সাথে লুফে নিচ্ছেন ক্রেতারাও। ঈদ মানেই নতুন সব, তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। প্রতি বছর ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর দোকানগুলো হাজির হয় নানা ছাড়ের পসরা নিয়ে। এবছরও তার ব্যতিক্রম নয়। ক্রেতা আকর্ষণের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। কেউ কেউ আবার ভ্যাট পণ্যের মূল দামের সঙ্গে জুড়ে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যারা স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা যদি স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের এখানে শো করে তাহলে পরে তারা একটা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে নবরূপা
কিছু সংখ্যক প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে, সে তার মধ্যে পাঞ্জাবি আছে, বাচ্চাদের পাঞ্জাবি আছে, 3 পিস আছে, কিছু শাড়ি আছে। পছন্দের ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে কিনতে পেরে খুশি ক্রেতারাও। ট্রেনের যে 5% ছাড় রাখছে স্টুডেন্টের জন্য, এই জিনিসটা খুব ভালো লাগছে, আর এই জন্যই বিশেষ করে আসা। একটা সালোয়ার কামিজ নিয়েছি 7,500 পড়েছে, ওখানে 10% ডিসকাউন্ট পেয়েছি, ভালোই লেগেছে। আমি একটা শার্ট নিয়েছি আমার বোনের হাজব্যান্ডের জন্য, তো অফার আপাতত নেই, কিন্তু অনেক সুন্দর কালেকশন এবার। ঈদ উপলক্ষে যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, ওর ধরনের কোনো ডিসকাউন্ট আমি পাইনি, আর ভ্যাটটা দিতেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো আমার মনে হয় সেটা ভালো হতো। তবে কম দামে জিনিস কিনতে পারার খুশি যেমন, তাদের তেমনই আছে অভিযোগও। ক্রেতাদের দাবি, ছাড়ের পরও বাড়তি দামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের আগে ব্যস্ততা বেড়েছে ঝালকাঠির সেমাই কারখানাগুলোতে। দিন রাত চলছে কাজ, তৈরি হচ্ছে লাচ্ছা ও সাধারণ সেমাই। মান ভালো হওয়ায় যা যাচ্ছে সারা দেশে। ভেজাল রোধে ও মান ঠিক রাখতে তৎপর প্রশাসন, চলছে নিয়মিত তদারকি। সেমাই ছাড়া যেন ঈদের সকাল পূর্ণতা পায় না, তাই ঈদ উল ফিতরকে সামনে রেখে এখন ব্যস্ত ঝালকাঠির সেমাই কারখানাগুলো। জেলায় 5টি কারখানায় বাজারের চাহিদা পূরণে দিনরাত চলছে সেমাই তৈরি। পাইকাররা এখান থেকেই কিনে পাঠাচ্ছেন সারা দেশে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইটা তৈরি করে, এবং যে এটা সুস্বাদু, এবং যে এটা ভাজাটাও ভালো, প্রচুর চাহিদা। আমরা ঈদকে সামনে রেখে 2 মাস একটু ব্যস্ততার সাথে কাজ করতেছি। এবছর প্রতি কেজি লাচ্ছা সেমাই পাইকারি বিক্রি হচ্ছে 115 টাকা আর খুচরা 125 টাকায়। ঝুরা সেমাইয়ের পাইকারি মূল্য 95 টাকা ও খুচরা 110 টাকা। তবে ঈদের আগে 2 মাস ব্যস্ততা থাকলেও অন্য সময় বেকার থাকতে হয় 2 শতাধিক সেমাই শ্রমিককে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি কারখানা মালিকদের। আমাদের 11 মাস কোনো কাজ থাকে না, আমরা ওই রমজান 1 মাসে আমাদের খুব প্রেশানি থাকে কাজের উপরে। সারা বছর বন্ধ থাকে, রোজায় দিন পর কেনা বেচা, হ্যাঁ বর্তমানে হ্যাঁ কেনা বেচা হয় না। আমাদের যদি বেসিক সহযোগিতা করতো তাহলে আমরা আরো ভালো থাকতাম, আরো ভালোভাবে আমরা মাল উৎপাদন করতে পারতাম। উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। এই শিল্পের মালিকরা যদি বিসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। সেমাইয়ের মান ঠিক রাখতে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানের আগে ওনাদেরকে আমরা সচেতন করেছি, আমাদের যে লিফলেট আছে সেগুলো বিতরণ করেছি, এবং তারা যেন পরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করে, এবং সেমাইয়ের ভালো ভোজ্য তেল যেন ওনারা ব্যবহার করে, এ ব্যাপারে আমরা ওনাদেরকে সতর্ক করেছি। ডিবিসি নিউজ ডেস্ক। পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। কৃষকের কথা বলছি আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতে। আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতে এই কারণে যে সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্ততপক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলব যে এটাকে আমরা কৃষি পণ্য স্বীকৃতি দিচ্ছি না, এটা একটা হাস্যকর, এর তো কোনো অর্থ হয় না। এটা তো কৃষি পণ্য, এতে কোনো সন্দেহ নেই, এমন কোনো ক্ষতিকর পণ্য না, এটা প্রয়োজনীয় পণ্য। কাজে এটাকে কৃষি পণ্য স্বীকৃতি দিলে যে ঋণ নিতে যে সুবিধাটা হবে, এটা কৃষকদেরকে উপকৃত করবে। এবং কৃষকদেরকে দেখুন, সাবসিডি তো সরাসরি দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি এখানে 2% কমিয়ে দিতে পারেন তাদের ব্যয়, তাহলে তো 2% সাবসিডির ইকুইভ্যালেন্ট হয়ে গেল। কিন্তু সেটা প্লাস এরপর যদি দেখা যায় তারা কম্পিটিশনে টিকতে পারছেন না, তাহলে সাবসিডি দেওয়া যেতেই পারে। কারণ এই সাবসিডি আমাদেরকে কিন্তু চূড়ান্ত বিচারে উপকার করছে, কারণ আমাদের গার্মেন্টস যারা এক্সপোর্ট করবেন তাদের জন্য এটা কম্পিটিটিভ হবে। তাদের কম্পিটিটিভনেস যদি 5% বেড়ে যায়, 10% বেড়ে যায়, সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তাদের জন্য অনেক সহজ হবে তখন, বিশেষ করে যে সময় আসছে সামনে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বাজার, এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলাটিলিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে। তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ডিউটি আরোপে, আমাদের ক্ষেত্রে এখনো নেননি। একটা সুবিধা আছে যেটা, সেটা হলো যে আমরা কিন্তু ডিউটি দিয়েই আমাদের কাপড় রপ্তানি করি, যেটা ইউরোপে আমরা যে সুবিধা পাই সেটা কিন্তু আমেরিকায় পাই না। তারপরে আমাদের এটা কম্পিটিটিভ থাকতে পারছে। তাদেরকে যদি আমরা আরেকটু সহায়তা করতে পারি, তুলার দাম কমিয়ে, তাহলে আরেকটু সহজে তারা সেটা করতে পারবে। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, যাতে করে তারাও একটু খুশি থাকে যে আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে। এটা আমাদের জন্য প্রয়োজন।
এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। হামজা চৌধুরীর সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেব তার সাথে। প্রত্যুষ, ঠিক কটা নাগাদ বিমানবন্দরে পৌঁছাবেন হামজা? তাকে বরণে বিমানবন্দরে কেমন আয়োজন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা হয়েছে? শান্তা, আমি এখন রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে হামজা চৌধুরীর এক ঝাঁক ফ্যান অপেক্ষা করছেন। অর্থাৎ এভাবেই আসলে কর্তৃপক্ষ এবং সারা সিলেটবাসী অপেক্ষা করছে হামজা চৌধুরী কখন সিলেটে আসেন। আমরা অফিসিয়াল যে সময়টুকু জেনেছি 11:40 দিকে ম্যানচেস্টার থেকে সিলেটের যে সরাসরি ফ্লাইট সেটি সিলেটে এসে নামার কথা এই বিমানবন্দরে। তো এখন পর্যন্ত এটুকুই আপডেট। তবে আরেকটি বিষয়, এখানে কিন্তু সিলেট জেলা ক্রীড়া সংস্থা, খেলোয়াড় কল্যাণ সমিতি সহ সিলেটের যারা সাবেক বর্তমান খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু সিলেটের এই আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং কোচদেরও আমরা দেখেছিলাম। তারা বলছেন যে হামজা চৌধুরীর এই আগমন উপলক্ষে আসলে তারা তাকে এক নজর দেখার জন্য এখানে এসেছেন। একটু জানতে চাইব ছোট্ট করে, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা সুনামগঞ্জ থেকে এসেছি, আমরা সিলেটে পড়াশোনা করি আর কি, আমরা সুনামগঞ্জ থেকে আসছি। এই তারা একটি টিম এসেছে সুনামগঞ্জ থেকে, অর্থাৎ হামজা চৌধুরীকে দেখার জন্য এবং হামজা চৌধুরীর জার্সি পরতো। এরকমভাবে যারা ফুটবল ফ্যান রয়েছে এবং কোচ রয়েছে বা সাধারণ যারা খেলা ভালোবাসেন তারা কিন্তু হামজা চৌধুরীকে দেখার জন্য এক নজর অপেক্ষা করছেন। আর একটি ছোট্ট করে জানিয়ে রেখে একটি কথা, হামজা চৌধুরী কিন্তু এখান থেকে চলে যাবেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট এলাকায়, অর্থাৎ তার যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু এখান থেকে সরাসরি তিনি চলে যাবেন, সেখানে কিছুটা সময় কাটাবেন। সেখানেও কিন্তু তাকে বরণ করার জন্য নানা আয়োজন রয়েছে। তো এখানে আরও কিছু রয়েছেন সমর্থক বা হামজা চৌধুরীর ফ্যান, তাদের সাথে একটু জানার চেষ্টা করব। হামজা চৌধুরী আসছেন এবং বাংলাদেশে এত বড় তারকা বাংলাদেশ দলের হয়ে খেলছেন, সেটি কতটুকু ইন্সপায়ারেশন হবে, সেই বাংলাদেশ দলকে কতটুকু অনুপ্রেরণা দেবে? হামজা চৌধুরী একজন প্লেয়ার যেটা বাংলাদেশ দলের মধ্যে অনেক বেশি একটা ইম্প্যাক্ট করবে। যারা বর্তমানে ইয়াং প্লেয়ার আছে বাংলাদেশ টিমের মধ্যে, আমরা বর্তমানে দেখতেছি অনেক তারকা আছে বাংলাদেশে, মোটামুটি ভালো খেলে, অনেক ভালো খেলে। তো তাদের জন্য একটা অনেক ইন্সপাইরেশন হবে হামজা চৌধুরী, কারণ হামজা চৌধুরী একটা বড় ক্লাবে খেলে, ইউরোপের একটা ক্লাবে খেলে, এফএ কাপ জয়ী একজন প্লেয়ার। উনি লেচেস্টার মধ্যে একটা বড় ক্লাবে খেলছে, বর্তমানে আরেকটা নামি দামি ক্লাবের মধ্যে খেলতেছে, শেফিল্ডে খেলতেছে। তাহলে এটা অন্যান্য প্লেয়াররা যে আছে তাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। কারণ ওনার প্রথম ম্যাচ তো ভারতের বিপক্ষে এবং সেই ম্যাচটা নিয়েও উত্তেজনা আছে। কি ফলাফল আপনারা আশা করেন? আমি আশা করতেছি 3-1, বাংলাদেশ 3টা দিবে আর ইন্ডিয়া একটা দিবে। ইন্ডিয়া একটা নাও দিতে পারে, বাংলাদেশ 3টা দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই শুনছিলেন এখানে যারা রয়েছেন হামজা চৌধুরীর ফ্যান এবং বলতে গেলে যারা ফুটবল ভালোবাসেন তারা কিন্তু বলছেন যে হামজা চৌধুরী আসার পর এসে পুরো বাংলাদেশের ফুটবলের চিত্রে যে পরিবর্তনের ধারা সেটি শুরু হবে এবং নতুন প্রজন্ম তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বাংলাদেশের ফুটবল দিন শেষে উপকৃত হবে। তো আমরা এখন অপেক্ষায় রয়েছি, পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেবো। শান্তা, প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।